আজকের বিশেষ করে এই আয়োজনের জন্য আমি এইচডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা এটা অনেক আগের থেকে শুরু করেছেন এবং আমার বিভিন্ন সময়ে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং আমি সেখান থেকে অনেক শিখেছি। তো সামনের দিকেও যখন আসবো শেখার নিয়তেই আসবো। প্রথম যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের সবচেয়ে প্রথম আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা এই সরকারের সফলতা কামনা করি। আমি আবার বলছি যে আমরা এই সরকারের সফলতা কামনা করি, কারণ দল আর সরকার দুইটা আলাদা আর কি। এবং আমরা জামাতের পক্ষ থেকে বলেছি সরকারের সকল ভালো কাজে আমরা সমর্থন যোগাবো, কিন্তু জনগণের বিরুদ্ধে কোনো কাজ হলে আমরা সংসদের ভিতরে বাইরে কথা বলবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে গণভোট হয়ে গেল, যেখানে প্রায় 70% লোক গণভোটে হাঁ ভোট দিয়েছেন, সেই জিনিসটা আমরা এসকেপ করে গিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথমেই সেটাকে আমরা নাকচ করে দিয়েছি। এবং আমি গত 2-3 দিন আগে বা 4 দিন আগে আমি ব্যাংককে ভেস্তানি হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে গিয়েছিলাম এবং এবং খুবই খারাপ অবস্থা তাদের। আমি সে বর্ণায় যাচ্ছি না, সে সময় নাই, কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যেও একাধিক আহত ব্যক্তিরা বলেছেন যে আমাদের গণভোটের কি হবে। এজন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি মনে করি যে আমরা যদি আমরা করতে পারি, যেটাকে বলা হয় গুড গভর্নেন্স, আমরা যদি করতে চাই তাহলে গণরায়কে বাস্তবায়ন করার বিকল্প নাই। ডিটেলসে যাচ্ছি না। এরপরে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার মতে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। আমি বলছিলাম যে দুর্নীতি আর কি। আমাদের মোদি সাহেব বলেছেন, আমার কাছে মনে হয় যে সরকারি কর্মকর্তারা ইনএফিশিয়েন্ট, এটা আমি কোনোক্ষণই মনে করি না, কিন্তু এখানে দুর্নীতির প্রশ্নটা খুব বড় আর কি। আমি দেখেছি যে ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য, কর ফাঁকি দেওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত, তারা অ্যাবসলিউটলি তারা এর সাথে জড়িত। তারাই ব্যবসায়ীদের, ব্যক্তিদের বুদ্ধি দেয় কি করে কর ফাঁকি দেওয়া যাবে, এবং তারাই বলে যে এত টাকা দেন, এত টাকা দেন, তাহলে হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই। আমি ইবনে সিনাতে প্রায় 45 বছর কাজ করেছি। তো ওখানে যখন আমরা সিটি এমআরআই নিয়ে আসলাম, আপনারা জানেন যে সিটি এমআরআইতে মানে অনেক বেশি করে কারেন্ট কনজাম করে। বিদ্যুতের লোকেরা আমার সাথে যোগাযোগ করলো, আমার সাথে আসার সাহস তাদের হয়নি। তো তারা আই ওয়াজ এক্সিকিউটিভ ডাইরেক্টর দেয়ার, এবং সেখানে তারা বললো যে এত টাকা বিল দেবেন কেন, অনেক তো বিল আসে আর কি। তখনই আমাদের 3-4 লাখ টাকা আসতো আর কি। তা বরঞ্চ এইটা করেন। তা আমি বললাম যে ও যদি ফের আসে এখানে অফিসে, আমার অফিসারকে বললাম ওকে একদম বাইরে রাখবো আর কি। এরপর বিদ্যুতের বিল ওর ঘাড়ের উপর দিয়ে আমি দেবো। এইভাবে গভর্নমেন্ট প্রচুর রেভিনিউ আপনার হারাচ্ছে আর কি, হিউজ পরিমাণ ভ্যাট হারাচ্ছে, ট্যাক্স হারাচ্ছে। ইনকাম ট্যাক্সের বেলাও এই কথা সত্য। তো কাজে এই জিনিসটা কিভাবে আমরা মানে কাভার করব, আমরা জামাতের থেকে বলেছি যে আমাদের যে এনবিআরের যে সমস্ত কর্মকর্তারা এর সাথে জড়িত, আমরা একটা প্রোগ্রাম নিতে পারি কিনা 2 বছর 3 বছর, এখানে আমরা এই এফিসিয়েন্সি বাড়ানো, ট্যাক্স আদায়ের, কর আদায়ের, এটা আমরা করতে পারি কিনা, এটা দেখা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি করা না যায় সরকারের কোনো ভালো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। কারণ একটা কথা আছে যে কর্মসূচির থেকে কর্মীর গুরুত্ব বেশি। যদি কর্মসূচি খারাপও হয়, কর্মী যদি কিছু ভালো হয়, তাহলে খারাপ কর্মসূচি থেকে ভালো ফল নিয়ে আসতে পারে। কিন্তু ভালো কর্মসূচি হইলে কর্মী যদি খারাপ হন তাহলে সেটা বিফলে যাবে। তো এরপরে আপনার বিদ্যুতের ব্যাপারে একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আমরা ক্যাপাসিটি চার্জের নামে আমরা বসায় বসায় লোকদেরকে আপনার টাকা দিচ্ছি। আপনার এই সামিট গ্রুপের আজিজ সাহেব আপনার সিঙ্গাপুরে মানে অনেক ধনী ব্যক্তি হিসেবে এনলিস্টেড হয়েছেন, এবং তার এক ভাই, অবশ্য ভাই তো হবে মনে হয়, তিনি জেলে আছেন। তো আমরা এই ক্যাপাসিটি মানে বিলটা দিচ্ছি কেন আর কি, সেখানে আমি অনেক মানে কথা বলেছি। এখন আমার মনে হয় যদি এটা হয় যে এই সমস্ত চুক্তি আমরা রহিত করতে পারবো না, কোর্ট অবশ্য হাইকোর্ট বলেছে না, এটা আপনার মানতে আমরা বাধ্য নই।
সিঙ্গাপুরে আরবিট্রেশন কোর্টে যাওয়ার কথা, আমাদের এনামুল শেখ বলেন যে সেখানে যায় নাই কারণ হেরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এ কথা মেনে নেই তাহলে এই যে চুক্তি যারা করলেন তাদের কি হবে? তাদের কি শাস্তির আওতায় আনা উচিত? আমি তো মনে করি তাদের শাস্তির আনা উচিত। যারা জনগণের পয়সা বসায় বসায় দিচ্ছে, এইটার একটা বিহিত করা দরকার। যেমন আমরা এক্সপ্রেসওয়ে করা হয়েছে, এখানে এক্সপ্রেসওয়েতে আপনার বাসের জন্য লাইন করা হয়েছে, কত বাসের দরজা যেদিকে খোলে উল্টা দিকে আপনার বাসের করা হয়েছে, তাইলে এই ইঞ্জিনিয়ারদের কি হবে? এটা আপনার চিন্তা করেন। এরপরে আপনার যে সমস্ত ব্যাড প্রজেক্ট করা হয়েছে লাইক কর্ণফুলী মানে টানেল, এইটার একটা তো বিহিত করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কারা করলো, কেন কর্ণফুলীর এই আপনার টানেল করা হলো, এর থেকে গাড়ি যায় না, রেভিনিউ আয় হয় না। এরপরে আমি যেটা বলছি যে চাঁদাবাজির প্রশ্নে, আমি এটা আসলে পার্টি হিসাবে দেখি না আর কি, চাঁদাবাজরা কোনো দলের লোক না আর কি। এবং আমাদের আপা ঠিকই বলেছেন, আমি এর সাথে পূর্ণ একমত। চাঁদাবাজি যদি জামাত ইসলামের লোকেরাও করে, আপনি তাদের আওতায় আইনের আওতায় আনেন। জামাতের কোনো র্যাঙ্কস ফাইলের লিডাররা এর পক্ষে কথা বলবে না ইনশাআল্লাহ। তো এরপরে ব্যাংক সম্পর্কে একটা দুইটা কথা বলে শেষ করতে চাচ্ছি। তার আগে বলি বাংলাদেশ ব্যাংক, এটা আমি সংসদের ভিতরেও বলেছি, আবারও বলতে চাচ্ছি। একজন ঋণগ্রস্ত লোকই, আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ঋণগ্রস্ত বলা যাবে না, মানলাম আইনের আওতায় তারা এখন ঋণগ্রস্ত নয়। 89 কোটি টাকা ঋণগ্রস্ত একজন ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয় কীভাবে? হাউ কাম?